সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেশন টিউটোরিয়াল হোমে তোমাদেরকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের নাম্বার সিস্টেম পার্ট 2 নিয়ে আলোচনা করছি। আজ আমরা একই ধারাবাহিকতায় নাম্বার সিস্টেম পার্ট 3 নিয়ে আলোচনা করব। তবে যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখতে চাও তাদের জন্য এই পার্ট 3 এর যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যা হোক, গত দুইটা পর্বেই আমরা সংখ্যা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করছি। সেখানে অঙ্ক বা ডিজিট, সংখ্যা বা নাম্বার, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, সংখ্যার গঠন এবং সম্পর্ক, বেস, পজিশন, রেডিক্স পয়েন্টার, এগুলো সম্পর্কে আমরা ব্যাপকভাবে জেনে গেছি। আজকে আমরা যেটা শিখব সেটা হলো কনভার্সন অফ নাম্বার সিস্টেম, অর্থাৎ একটা সংখ্যাকে আমরা একটা পদ্ধতি থেকে কিভাবে অন্য পদ্ধতিতে রূপ দিয়ে দিব। অর্থাৎ একটা সংখ্যা ডেসিমলে কেমন হবে, সেই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমলে হেক্সাডেসিমাল বা বাইনারি হিসেবে দেখি তখন সেটা দেখতে কীরকম হবে। আর সেজন্য আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম খেয়াল করতে হবে। তো নাম্বার সিস্টেম যে চারটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি, এদের মধ্যে যদি আমরা কনভার্সন চালু রাখি তো টোটাল 12টা কনভার্সন পাওয়া যাবে। যেমন ধরো, আমরা যে পদ্ধতিতে ডিসকাস করি বা আলোচনা করি বা লেনদেন করি সেটা হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। তো এটাকে আমরা মাঝখানে রাখলাম, কারণ এটা হলো আমাদের হোম সিস্টেম। এটা দিয়ে আমরা যেহেতু চলাফেরা করি, এটা দিয়ে যদি আমরা লেনদেন করি, তাই এটা আমাদের সবার জানা। এইটা ছাড়া বাকি তিনটা, ধরে নাও একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল, আর একটা হলো বাইনারি। এই তিনটা পদ্ধতি আমাদের কাছে অজানা বা এগুলো আমরা ব্যবহার খুব কম করে থাকি। কম্পিউটারে সাধারণত ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো যে কারণে আমরা যেটা ব্যবহার করি এটাকে মাঝখানে রাখলাম। অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে যে আমরা যে সংখ্যা ব্যবহার করি সেই সংখ্যাটা অক্টালে গেলে কেমন হয়, আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটা বাইনারিতে গেলে কেমন হয়ে যায়, আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেই সংখ্যাটা হেক্সাডেসিমালে গেলে কেমন হয়। তাহলে এখানে মোট দেখা যাচ্ছে যে তিনটা রূপান্তর। এই তিন রূপান্তর শেষে আবার কোনো সংখ্যা বাইনারিতে কেমন সেটা ডেসিমলে ফেরত আসলে কেমন হবে, কোনো সংখ্যাটা অক্টালে কেমন সেটা ডেসিমলে ফেরত আসলে কেমন হবে, কোনো সংখ্যা হেক্সাডেসিমলে কেমন সেটা যখন আবার ডেসিমলে ফেরত আসবে তখন কেমন হবে। তাহলে তিনবার গেলাম, আবার তিনবার ফেরত আসলাম, মোট কটা আসলো? মোট 6টা রূপান্তর বা কনভার্সন আসলো। বাকি থাকলো ডেসিমলকে বাদ দিয়ে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব, আবার বাইনারি থেকে কিভাবে অক্টালে আসবো। তাহলে এখানে দুইটা রূপান্তর, 6 আর 2 কটা হলো 8টা। অনুরূপ বাইনারি কোনো সংখ্যা কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায় বা হেক্সাডেসিমালে দেখতে কিরকম, হেক্সাডেসিমাল কোনো সংখ্যা বাইনারি দেখতে কিরকম। তাহলে এখানে আরো দুইটা, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, তাহলে এখানে আরো দুইটা। তো এইদিকে ছিল 8 আর 2 কত হলো 10। এরপর বাকি থাকলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যাওয়ার কোনো উপায় নেই। তখন আমাদেরকে কি করতে হয়, সরাসরি রূপান্তরের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না থাকার কারণে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে গেলে হয় আমাকে সংখ্যাটাকে ডেসিমাল করে নিয়ে ডেসিমালটাকে কনভার্ট করে হেক্সাতে যেতে হবে, অথবা অক্টাল থেকে যেহেতু বাইনারিতে যাওয়ার পথ আছে, অক্টাল থেকে আগে বাইনারিতে যাব, বাইনারিটাকে কনভার্ট করে আবার কোথায় চলে আসবো, হেক্সাডেসিমালে। ঠিক একইভাবে বিপরীত দিকে হেক্সা থেকে হয় তুমি ডেসিমালে যাও, ডেসিমাল থেকে অক্টালে আসো, অথবা হেক্সা থেকে আগে বাইনারিতে গিয়ে বাইনারি থেকে অক্টালে আসো। এই হলো আরো দুটা, 10 আর 2 মোট 12টা। এই হলো 12টা কনভার্সন। তো প্রথম যে 6টা, অর্থাৎ ডেসিমাল থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে ডেসিমালে ফেরত আসা, এই ক্ষেত্রে একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু সামান্য বড় হয়। আর বাকি যে 6টা কনভার্সন থেকে ডেসিমাল ব্যতি রেখে বাকিগুলো কিন্তু সরাসরি কনভার্ট করা যায়। এই ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই সামান্য। তো পরের 6টার ক্ষেত্রে একটু ইজি হয়, প্রথম 6টার ক্ষেত্রে একটু ম্যাথমেটিক্যাল জটিলতা থাকে। তো যা হোক, এগুলো অনেক ইজি একটা ব্যাপার। তো শুরুতেই আমরা যেটা করব সেটা হলো প্রথমে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে গিয়ে দেখব, ডেসিমাল থেকে অক্টালে যাব, ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। দেখা যাক আমরা আজকে এই লেকচারে
কতটুকু কভার করতে পারি। তাহলে শুরুতেই আমরা হোম সিস্টেম আমাদের যেটা আছে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমালের কোনো সংখ্যাকে অক্টালে নিয়ে যাব, হেক্সাতে নিয়ে যাব এবং বাইনারিতে নিয়ে যাব, গিয়ে দেখবো যে এটা দেখতে কিরকম হয়। তো প্রথম যে কাজ সেটা হলো আমরা ডেসিমাল টু যেটা করতে পারি বাইনারি করে দেখি। প্রথমে ডেসিমাল টু বাইনারি করার জন্য আমরা একটা সংখ্যা লিখি, যেমন ধরো 25.625, এটাকে বলা হলো এটি একটি ডেসিমাল নাম্বার। এখন তোমাকে বলা হলো যে এইটা বাইনারি রূপটা কি হবে, মানে বাইনারিতে যদি যাই আমরা 25.625টা আমরা ডেসিমাল সিস্টেমে বা দশমিক নাম্বার জানতে চাচ্ছি, এইটা যখন আমরা বাইনারিতে নিয়ে যাব তখন এটা দেখতে কিরকম হবে। তো বাইনারিতে কনভার্ট করতে গেলে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার রূপান্তরটা একভাবে নিয়ম নিতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা আরেকভাবে নিতে হবে। তো পূর্ণ সংখ্যার নিয়মটা কি? সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি কোন সিস্টেমে যাচ্ছি, ডেসিমেল থেকে যে সিস্টেমে যাব, যেমন ডেসিমেল থেকে এখন আমি বাইনারিতে যাচ্ছি, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখা যাবে যে বাইনারির ক্ষেত্রে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার ডেসিমেল থেকে আমরা মনে করো যে অক্টালে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে অক্টালের যে বেস আছে তাকে 8 বলা হয়, তখন আমাকে সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। আবার মনে করো যে আমাকে ডেসিমাল থেকে যাইতে হবে হেক্সাডেসিমালে, তাহলে হেক্সাডেসিমালের বেস কত? 16, তাহলে সেই 16 বা 16 দিয়ে তখন সেটাকে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাগুলোকে রূপান্তরের জন্য। আর দশমিক সংখ্যাকে রূপান্তরের জন্য যেটা করতে হবে, দশমিক সংখ্যাগুলোকে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ওখানে যেমন ভাগ করছি এখানে সেরকম গুণ করতে হবে। অর্থাৎ আমরা একই সঙ্গে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাকে একইভাবে প্রসেস করে রূপান্তর করতে পারবো না। পূর্ণ সংখ্যার রূপান্তরটা একরকম হবে, দশমিক সংখ্যার রূপান্তরটা আরেক রকম হবে। তবে যে সিস্টেমে যাব, বাইনারিতে গেলে পূর্ণ সংখ্যাকে বাইনারিতে যাওয়া মানে কি বেস 2 দিয়ে ভাগ করে নিতে হবে, আর অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করে নিতে হবে, আর হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ করে নিতে হবে বা 16 দিয়ে ভাগ করে নিতে হবে। এখন এইটুকুর মধ্যে যে 25 আছে, এই 25 থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব একটু দেখি। তো 25 বেস কত? যার ঘরে যাব তত বেস, তার ঘরে যাচ্ছি আমরা বাইনারি ঘরে যাচ্ছি, তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এবং ভাগ করলে কত আসে দেখো, অবশিষ্ট থেকে যায় 1। এখন আমরা লিখলাম যে এখানে 25 একে 2 দিয়ে ভাগ করলাম, খেয়াল করে দেখো আমার ভাগফল কত আসছে? 12। এই ভাগফলটা এই জায়গায় লিখবো। আর ভাগফল শেষে যে অবশিষ্ট সংখ্যা আছে, অবশিষ্ট সংখ্যা কত? 1। এটাকে এইভাবে তীর চিহ্ন দিয়ে এক জায়গায় লিখে রাখবো, এইভাবে 1। এখন কথা হলো যে এই ভাগটা কতক্ষণ ধরে করব? যতক্ষণ পর্যন্ত আমার শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে এই ভাগটা করে দিতে হবে। এবং কাকে ভাগ করব? প্রতিবার ভাগফলকে ভাজ্য হিসেবে ধরতে হবে এবং প্রতিবারই ভাজক হিসেবে বেস ক্ষেত্র নিতে হবে। তাহলে আমরা যেহেতু বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস যেহেতু 2, তাহলে 2 দিয়ে আবারও কাকে ভাগ করব? এই 12কে ভাগ করব, তাহলে 0। তাহলে আমি 12কে পুনরায় 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল আসলো 6। অবশিষ্ট কত আসছে দেখো, অবশিষ্ট আসছে 0, 0টা লিখলাম। এরপর আবারও আমাকে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করে দিতে হবে। কোনটা? এই যে ভাগফলটা। আবার ভাগ করো, 3, আর অবশিষ্ট যেটা সেটা এখানে রাখো। এরপর আবার 3কে ভাগ করি, যতক্ষণ এটা থেকে যাবে ততক্ষণ ভাগ করে দিতে হবে। তাহলে 2 × 2 1। তাহলে 2 দিয়ে আমি যখন 3কে ভাগ করছি, এখানে ভাগফল আসছিল 1 এবং অবশিষ্ট সংখ্যাও কিন্তু 1। এখন কি হবে? এখনো কিন্তু 1 আমার বাকি আছে ভাগ করতে করতে। তো আমার বেস যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে, এখন অবশিষ্ট যে ভাগফলটা আছে সেটা হচ্ছে 1, কারণ আমরা প্রতিবার ভাগফলকে ভাজ্য হিসেবে কি করব বলো, ব্যবহার করব। এখন যখনই দেখবা যে ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যাচ্ছে, তখন তোমার ম্যাথটা শেষ হবে এবং শেষ করতে হবে কি দিয়ে? 0 দিয়ে শেষ করতে হবে। তাহলে 0 দিয়ে 2কে গুণ করলে কত হবে?
জিরো, অবশিষ্ট থেকে যাবে 1। এখানে তোমাকে যে কোনো মূল্যে জিরো নিয়ে আসতে হবে। যদি জিরো নাও আসে তখন বুঝতে হবে যে এখানে ভাজ্যটা ছোট হয়ে গেছে। ভাজ্য ছোট হয়ে গেলে তখন তার ভাগ করার কোনো উপায় নেই, কারণ এখানে পয়েন্ট আসার কোনো সুযোগ নেই। তো যে কারণে আমাকে জিরো দিয়ে ভাগটা শেষ করতে হবে, এবং জিরো দিয়ে গুণ করার পরে এখানে গুণফল জিরো আসবে এবং যেটা থাকবে সেটা অবশিষ্ট আকারে চলে আসবে। তাহলে দেখো 2 দিয়ে এখন 1কে ভাগ করছি, 1 ছোট হওয়ার কারণে আমরা জিরো দিছি, আর অবশিষ্ট হিসেবে 1টা আবার পুনরায় কি নিচে চলে আসছে। যখন এই ভাগফল সর্বশেষ জিরো চলে আসলো, বুঝলা যে তোমার কনভার্ট করা শেষ হয়ে গেছে, রূপান্তর শেষ। এই যে সংখ্যাটা, এটাকে নিচ থেকে উপর পর্যন্ত সাজাতে হবে। নিচ থেকে উপর পর্যন্ত সাজানোর কারণটা হচ্ছে যে এই নিচের অংশটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটাকে বলা হয় এলএসবি, লিয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। এই কারণে পূর্ণ সংখ্যার বেলায় মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যার বেলায় আমাকে নিচ থেকে উপর পর্যন্ত এটাকে সাজা রাখতে হবে। এখন দেখো, তাহলে আমরা এখানে শুধুমাত্র 25কে কনভার্ট করছি, 25টা ডেসিমাল সংখ্যা। এটা যখন আমরা বাইনারি রূপ করলাম তখন আসলো কত? 1 1 0 0 1 1 1 1 1 0 0 1। এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা কনভার্ট করলাম। এখনো কিন্তু আমার 25 এর মধ্যে কত বাকি আছে? 0.625 বাকি আছে। এটা জাস্ট এক জায়গায় তুমি লিখে রাখতে পারো যে 25 থেকে আমরা পাইলাম 1 1 0 0 1। তো এবার পূর্ণ সংখ্যাটাকে করা শেষ, এবার আমরা আসবো ভগ্নাংশ সংখ্যাটাকে কিভাবে কনভার্ট করব। তাহলে এখানে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে গেছি পূর্ণ সংখ্যার ইয়াতে। এরপর চলে আসি দশমিক সংখ্যাটা নিব। দশমিক সংখ্যাটা কত? 6 to 5। আবার এখানে কথাটা লিখতে পারো। এটাকে কিন্তু ওখানে যেমন বেস 2 দিয়ে তুমি ভাগ করছো, এখানে উল্টো 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য। তো পূর্ণ সংখ্যা আনতে গেলে তাহলে আস্তে আস্তে আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি। 0.625 একে তুমি 2 দিয়ে গুণ করো, 1.25 আসে। তো যেটা পূর্ণ সংখ্যা আসছে 1, সেটাকে সামনে লিখবো, আর যেটা পয়েন্টের মান আসছে সেটা পয়েন্ট দিয়ে দূরে লিখে রাখবো, 0.25। এই যে পয়েন্টের পর যে সংখ্যাটা আছে, এটা যতক্ষণ জিরো হবে না, ততক্ষণ এটাকে বারবার রিপিট নিয়ে এসে আমাকে গুণ করে যেতে হবে। তাহলে আবারও 0.25, এটাকে পুনরায় 2 দিয়ে গুণ করি, 0.25 গুণন 2, পূর্ণ সংখ্যার জায়গায় 0 আসে, পয়েন্টের পর আসতেছে 5 বা 50 লিখতে পারো। তাহলে 0.5 ইন্টু 2, তাহলে আমরা খুব ভালো করে জানি 0.5কে 2 দিয়ে গুণ করলে অবশ্যই সেখানে 1 আসবে। আর দশমিকের পর কোনো সংখ্যা নাই, তাহলে এটা কি হয়ে গেল? 0। যখন দশমিকের পর সংখ্যা থাকলো না, এটা তো আর নিয়ে আসে আর গুণ করে কোনো লাভ নেই, কারণ 0 দিয়ে গুণ করে 0 হয়। এই সংখ্যাটা এটা বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো পূর্ণ সংখ্যা আসছে সেটাকে উপর থেকে নিচে সাজাতে হবে, যেহেতু এটা দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরের সংখ্যাটা কোন দিকে যায়? ডান দিকে যায়। গত ক্লাসগুলোতে আমি আলোচনা করছি, এই কারণে এটা উপর থেকে নিচে আসতে হয়। উপরের দিকে থাকে এমএসবি, নিচের দিকে থাকে এলএসবি। সিগনিফিক্যান্ট বিট মোস্ট যেটা সেটা উপরে, লিয়েস্ট যেটা সেটা নিচে। এই জন্য এটাকে দশমিকের বেলায় উপর থেকে নিচে সাজাতে হয়। তো উপর থেকে যদি নিচে সাজাই তাহলে থাকতেছে কতটুকু? 0.625। এটার ডেসিমাল মান, এটার বাইনারি মান আসবে 10 পয়েন্ট। এখানে পয়েন্ট থাকলে এখানেও পয়েন্ট দিতে হবে, 1012। এখন আমরা যেটা করব যে দুটো মিলে এখন আনসার লিখতে হবে। দুটো মিলে আনসার লিখবো কিভাবে? তাহলে আমার আছে 25.625, এটা ছিল পুরা ডেসিমাল মানটা। এটা শুধু 25 থেকে যা পাইছি সেটা আগে লিখবো। 25 থেকে আমরা কত পাইছিলাম? 1100, তারপরে 1। 25 থেকে পাইছিলাম আমরা 110001। এরপর পয়েন্ট আছে, আমরা পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্টের পরের সংখ্যা হচ্ছে 625, যাকে আমরা কনভার্ট করে কত পাইছি? 101। এটা হবে আনসার। এবং পাশে কিন্তু এই যে 10 বা 2 গুলো হচ্ছে কি বেজের চিহ্ন, এটা নির্দেশ করতেছে যে এটা কি সংখ্যা। যখন 10 দিয়ে এটা ডেসিমাল নির্দেশ করে, 2 দিয়ে এটা কি নির্দেশ করবে? বলো, বাইনারি নির্দেশ করবে। কনভার্সন করার সময় অবশ্যই এই বেজ উল্লেখ করতে হবে, না হলে এই সংখ্যাটা কি সংখ্যা সেটা বোঝার উপায় থাকবে না। বা
এটাকে যে কোনো সংখ্যা হিসেবে অভিহিত করা যাবে। যে কারণে এই সংখ্যাটাতে ডেসিমেলটা বোঝানোর জন্য 10, এটা যে বাইনারি এটা বোঝানোর জন্য কি লিখতে হবে বলো, 2 লিখতে হবে। তো এটা হলো একটা ছোট্ট অঙ্ক। আমরা করবো কি একটু বড় অঙ্ক নিয়ে কাজ করব। আমরা দ্বিতীয় আর একটা অঙ্ক দেখি, যেটা ডেসিমাল থেকে বাইনারি করবো। আর একটা অঙ্ক নেই তোমাদের বোঝার সুবিধার জন্য। এই রাফগুলো তোমরা করতেও পারো, নাও করতে পারো। রাফ করলে সুবিধা হচ্ছে যে অঙ্ক ভুল হওয়ার চান্সটা কম থাকে। যে কারণে আমি রাফ করতেছি এবং তোমাদেরকেও রাফ দেখাচ্ছি কিভাবে রাফটা করবা। দ্বিতীয় অঙ্ক হিসেবে আমরা একটা বড় অঙ্ক নেই, যেমন 318.542। এটা মনে করো যে ডেসিমালে আছে, ডেসিমাল থেকে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হচ্ছে। কিভাবে করবা? তো আগের মতোই আমরা 318 কে প্রথম অবস্থায় আগে 2 দিয়ে ভাগ করে নিব। তাহলে 318 ভাগ 2 করলে আসতেছে 159। তাহলে লিখে দিচ্ছি এখানে 318, এটাকে 2 দিয়ে ভাগ করলাম। তারপরে প্রথমে পাচ্ছি আমরা 159, আর এটার অবশিষ্ট সংখ্যা হচ্ছে 0। তাহলে আবার এটাকে রিপিট নিয়ে আসবো। ভাগফলটাকে পুনরায় ভাজ্য করতে হবে, প্রতিবার বেস দিয়ে ভাগ করতে হবে 2। এটাকে যদি এখন আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে সমস্যা হচ্ছে যে দশমিক সংখ্যা চলে আসতেছে। তো তুমি যখন ক্যালকুলেটরে করবা, যে মনে করো আমি ক্যালকুলেট দিলাম 159 ডিভাইডেড বাই 2 করলে আসতেছে 79.5। তো তুমি যদি এটা ভেঙে ভেঙে ভাগ করতে চাও, তাহলে কিন্তু ভাগফলটা বড় হয়ে যাবে। খুব দ্রুত করার জন্য যেটা করবা, তোমার আসতেছে 79.5 আসতেছে। তো তুমি এখান থেকে নিবা 79, নিয়ে 0.5টা বাদ দিবা। এই 79 দিয়ে 2 কে গুণ করবা, ঠিক আছে? তাহলে এখন দেখো 79 ইন্টু 2 করলে কত আসতেছে? 158। এইভাবে তুমি একবারে সহজেই দশমিক ছাড়া ভাগ করতে পারবা। যেটা করবো কি ডাইরেক্ট ভাগ করে দিবা। ভাগ করলে যদি দশমিক চলে আসে, দশমিকের সংখ্যাটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে আবার 2 কে গুণ করবা, তাহলে মানটা আসবে, অবশিষ্টটা এখানে চলে আসবে, ফলে আর দশমিক আসবে না। এখন তাহলে দেখতে পাচ্ছ যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আসতেছে 79 এর অবশিষ্ট মান আসছে 1। আবারও আমার ভাগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো আমরা যদি 79 কে ভাগ করি সরাসরি 2 দিয়ে, আবার কিন্তু দশমিক সংখ্যা আসবে। দশমিক সংখ্যা আসছে 39.5, কিন্তু আমরা 0.5 নিব না। 0.5 যদি না নিই, তখন আবার এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে দেখো এই যে 39 ইন্টু যদি 2 করি, তাহলে কিন্তু 78 আসে। 78। তাহলে এখানে কত অবশিষ্ট থাকে বলো? 1। তাহলে 2 দিয়ে যখন আমরা ভাগ করতেছি, তখন এখানে আসতেছে আমার 39, আর অবশিষ্ট মান কত আসতেছে? 1। পুনরায় আমরা 39 কে ভাগ করে যাব। 2 দিয়ে কখনোই 39 আসে না, তাই না? তো 39 কে যখন আমরা 2 ভাগ করব, তখন আসতেছে 19.5। তো 19.5 না নিয়ে আমরা করবো কি, শুধুমাত্র 19 নিব। তা যখন এই 19 কে নিব, 19 কে নেওয়া মাত্র চলে আসবে এখানে কত? 38। আবারও 2 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আসতেছে এখানে 19, আর অবশিষ্ট থাকতেছে কত? 1। আমি কিন্তু রাতগুলো লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার 19 কে ভাগ করব। তো এখানে কতবার যায়? 9 × 18। 2 দিয়ে দিলে এখানে 18, অবশিষ্ট আছে 1। 9 আছে, এবার 9 কে ভাগ করো। কতবার যাবে? 4 × 8। তাহলে 2 দিয়ে ভাগ করলেন 9, সরি কোথাও ভুল হচ্ছে। 19 কে ভাগ করে এখানে 9 হবে। 2 দিয়ে 19 কে যখন ভাগ করছি, 9 × 8, তাহলে এখানে 9। 9 এর অবশিষ্ট কত? 1। এবার 9 কে ভাগ করতেছি 2 দিয়ে, তাহলে কত আসছে? 4। 4 এর অবশিষ্ট কত আসছে? 1। এবার 4 কে ভাগ করি, 2 × 4। 2 দিয়ে 4 কে ভাগ করলে কত আসছে? 2।
অবশিষ্ট মান আসতেছে 0। এখনো 2 আছে, তাহলে 2 দিয়ে দিকে ভাগ করি, 2 একে 2, অবশিষ্ট কত 0। তাহলে আবার 2 দিয়ে যখন 2 কে ভাগ করতেছে তখন আসতেছে কত ভাগফল 1, অবশিষ্ট কিন্তু 0। এখনো কিন্তু 1 ভাগফল আছে, তাহলে 1 কে ভাগ করতে হবে। যখনই বলছিলাম যে ভাজ্য যখন ছোট হয় তখন 0 বাদ দিয়ে ভাগ শেষ করতে হয়, তাহলে 0 দিলে এখানে কত আসবে 0, এখানে কত চলে আসবে 1। তাহলে এইখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগফল আসতেছে 0, ভাগশেষ কত আসতেছে 1। তাহলে একটু আগে বলছিলাম তোমাদেরকে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে এমএসবি এবং এলএসবি নির্দেশ করতে হবে। তাহলে শুধুমাত্র এখানে 318 এইটুকু অংশের রূপান্তর থেকে আমরা পাইলাম কতটুকু, এটাকে যদি উল্টো দিকে সাজাও তাহলে আসছে 1 00 1 2 3 4 5, এটা 1 2 3 4 5 0। এই হলো একটা বড় সংখ্যা কিভাবে দেখাইলাম আমি তোমাদেরকে, যে একটা বড় ডেসিমাল সংখ্যাকে কিভাবে তোমরা বাইনারিতে রূপান্তর করবা। এরপর দেখো পূর্ণ সংখ্যা তো শেষ হলো, এখন কিন্তু দশমিক সংখ্যা বাকি আছে 0.542। এটা এই মানটা কোথাও লিখে রাখি, তো পয়েন্টের পরের সংখ্যা লিখতে পারো এখানে 542 ইন্টু, যেহেতু এটা বাইনারিতে যাবো তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসতেছে 0.542 ইন্টু 2। পূর্ণ সংখ্যা আসতেছে 1, পয়েন্টের পর আসতেছে 084। এটাকে রিপিট নিয়ে আসো, শূন্য না হওয়া পর্যন্ত রিপিট নিতে হবে, 084 ইন্টু 2। পূর্ণ সংখ্যা 0 আসে, পয়েন্টের পর 168 আসে, 68 ইন্টু 0.168 ইন্টু 2, এখানে আসে 0.336। আবারও নিয়ে আসো ইন্টু 2, 0.336 into 2, 0.672, 0.672 into 2, 1.344। তোমরা তো ভাবতেছো যে এখানে দশমিকের পর শূন্য তো আসতেছেই না, শুধু করে যাচ্ছি, বারবার গুণ করে যাচ্ছি, কিন্তু কখনোই কি আসতেছে না, শূন্য আসতেছে না। কারণটা হচ্ছে যখন দেখবো যে কোনো জায়গায় পূর্ণ সংখ্যা পুনরায় ফেরত আসে, একই রকম পূর্ণ সংখ্যা পুনরায় ফেরত আসে, তখন বুঝতে হবে যে এটার কোনো সমাধান নাই, এটা তুমি যতই গুণ করো না কেন এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে। তো যে কারণে পূর্ণ সংখ্যা রিপিট আসা মাত্রই তোমাদেরকে এখানে থেমে যেতে হবে, থেমে গিয়ে এখানে তুমি ডট ডট দিবা, যে এটা কখনোই দশমিকের পর কি আসবে না, শূন্য আসবে না। এটা লেখার পর তুমি অ্যারো চিহ্ন দিয়ে এমএসবি এলএসবি নির্দেশ করে দিবা, দেওয়ার পর এখানে কত আছে 0.542, এইটুক ডেসিমাল অংশের বাইনারি যেটা পাইলা 10001, এটার সামনে তুমি পয়েন্ট দিয়ে দিবা। এটার পরে যেহেতু তুমি শেষ করতে পারো না, এটা চলতেই থাকে যেহেতু, তুমি এখানে এভাবে ডট ডট দিয়ে রাখবা, একটু দিবা। এই হলো ব্যাপার। এখন কথা হচ্ছে দুটো মিলে আমাকে আনসার লিখতে হবে। আমরা লিখবো তাহলে 318.542, এটা ছিল পূর্ণ দশমিক সংখ্যাটা। এটা থেকে এখন আমরা বাইনারিতে রূপান্তর করলাম। আগে যে আমরা আনসারটা ছিল সে আনসারটা কত ছিল 100, 5টা 1, 1 2 3 4 5, তারপরে 0 ছিল।
পয়েন্ট, এখন এই সংখ্যাটা লিখবো, পয়েন্টের আগে 318টা, পয়েন্টের পর 5428টা, 542 থেকে কত পেয়েছিলাম 10001, এখানে বাইনারি চিহ্নটা দিতে হবে, এখানে আনসার দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। পূর্ণ সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করে নিবা, আর দশমিক সংখ্যাগুলোকে 2 দিয়ে কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। গুণফল ততক্ষণ পর্যন্ত চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না দশমিকের পর শূন্য না আসে। শূন্য যদি না আসে কিভাবে বুঝবা, যে যখনই দেখবে যে একই সংখ্যা পুনরায় রিপিট হয়ে যায়, যেমন 1 আগে ছিল আবারও 1 চলে আসছে, এই জায়গায় মানে এটা জিরো ব্যতীত 1 থেকে আবার যদি 1 ফেরত আসে, এরকম যে কোনো সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যা যদি পুনরায় রিপিট আসে, বুঝতে হবে যে দশমিকের পর সেটা কখনোই জিরোতে যাবে না। তখন রিপিট পর্যন্ত দেখানোর পরে বাকিটা ডট ডট দিয়ে এভাবে দেখাতে হবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখানে উত্তরও তোমরা দেখাবা, এখানে পুরোটা যখন আনসার লিখতেছো দশমিকের পর যেমন এটা কত ছিল 10001, তারপরে কি আছে পয়েন্ট আছে, তুমি এখানে সরি ডট ডট আছে, ডট ডট দিয়ে এখানে এইভাবে রাখবা। আর তুমি যদি এসে বেশি বের করতে চাও তাতে কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু কমটা না বের করাই ভালো। কমের ক্ষেত্রে তুমি কনফার্ম হবা কিভাবে, যে যখন দেখবে যে একই সংখ্যা রিপিট আসলো সেই সংখ্যাটা পর্যন্ত দেখানো উচিত, তাহলে টিচারও সন্তুষ্ট থাকলো, তোমরাও শেয়ার হইলে যে এটা কখনো কি হবে না, বলো শূন্য আসবে না দশমিকের পর। তো কমপক্ষে তোমরা চেষ্টা করবা যে একই সংখ্যা রিপিট আসা পর্যন্ত এটা করে যাবে, তারপর ডট দিবা। বেশি করার প্রয়োজন নাই, কারণ বেশি করলে তো তুমি বেশি মার্ক পাচ্ছ না। তো যাই হোক, ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম আমরা। এরপর আমরা আরেকটা পদ্ধতিতে চলে যাই, আমাদের যে নিজস্ব সিস্টেম ডেসিমাল সিস্টেম বা দশমিক পদ্ধতি, এখান থেকে এবার আমরা অক্টালে চলে যাই। তাহলে চলে আসি ডেসিমাল টু অক্টাল। কিভাবে কোনো ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো এই জন্য আমরা একটা সংখ্যা লিখতে পারি, যে কোনো একটা ডেসিমাল সংখ্যা নেই, অক্টাল নাম্বার হিসেবে 825.5.39, এটা ডেসিমাল থেকে আমরা এটাকে অক্টালে নিয়ে আসি। তো আগের নিয়মেই 825 8 দিয়ে ভাগ করে নেব, সরাসরি ভাগ করব 825 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে অনেক বড় সংখ্যা চলে আসে, 103.125, এটা বড় হয়ে যাচ্ছে। তো দশমিকের পর যে সংখ্যাটা আছে এটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র 103 দিয়ে 8কে গুণ করে নিব। 103 গুণন 8 করলে আসতেছে 824, অবশিষ্ট সংখ্যা আসবে 1। তাহলে প্রথমে এটাকে 8 দিয়ে ভাগ করলে আসতেছে 103, এর অবশিষ্ট সংখ্যা আসতেছে 1। তাহলে 103 এটাকে আবারও 8 দিয়ে ভাগ করব, 103 ভাগ 8 আসতেছে 12.875। এই অঙ্কটা বাদ দিব, বাদ দিয়ে শুধুমাত্র 12 নেব, ঠিক আছে? তো তুমি যদি 12 নাও তাহলে কত আসতেছে 96। এখন তুমি যদি এখান থেকে 103 কে বাদ দাও তাহলে কত আসছে 7 আসছে। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করলাম, করে পাইলাম ভাগফল 12, আর অবশিষ্ট আসছে 7। এবার আবারও 12 কে ভাগ করব, আমরা জানি 8 দিয়ে সরাসরি 12 কে ভাগ করা যায় না, তাহলে একবার যায় 8 কে 8, 8 দুগুণ 16 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 দিয়ে 12 কে ভাগ করলে একবার গেলে এখানে কত থেকে 8 4 12, তাহলে অবশিষ্ট থাকে কত 4। তাহলে এখানে থাকছে 1 এর অবশিষ্ট কত 4। এখনো কিন্তু 1 বাকি আছে, তাহলে 1 কে বেস দিয়ে ভাগ করো, তাহলে 0 দিতে হবে, কারণ আমি বলছিলাম মাত্র ছোট হলে 0 দিয়ে ভাগ শেষ করতে হয়। এখানে অবশিষ্ট কত আসবে বলো 1। তাহলে 8 দিয়ে ভাগ করলে আসবে এখানে 0, 0 এর অবশিষ্ট চলে আসবে 1। তাহলে আমরা যেটা পাইলাম, এটা যেহেতু নিচ থেকে উপর পর্যন্ত সাজাতে হবে পূর্ণ সংখ্যার কারণে, তাহলে অতএব 825
এইটুক ডেসিমাল অংশ, এটা থেকে যেটা অক্টাল পাইছি 1471, এটা 8 বেস। তো এটা একটু লিখে রাখি আমি পাইছি 14718। এবার যেটা দশমিকের পরের সংখ্যা আছে সেটা করি। নিয়মটা হবে আগের নিয়মে 39, এটাকে আমরা 8 দিয়ে গুণ করবো। তো 0.39 ইন্টু 8, পূর্ণ সংখ্যা 3, দশমিক সংখ্যা 12, 0.12 ইন্টু 8, তাহলে 0.12 ইন্টু 8, পূর্ণ সংখ্যা 0, দশমিক সংখ্যা 96, 0.96 ইন্টু 8, পূর্ণ সংখ্যা 7, দশমিক সংখ্যা 68, 0.68 ইন্টু 8, 0.68 ইন্টু 8, পূর্ণ সংখ্যা 5, দশমিক সংখ্যা 44, 44 ইন্টু 8, পূর্ণ সংখ্যা 3, দশমিক সংখ্যা 52। যেহেতু 3 আগেও ছিল আবার আসছে, তার মানে এটারও কিন্তু কি নাই, কোনো সমাধান আসতেছে না। তাহলে আমরা যেটা করব, এটাকে উপর থেকে নিচ পর্যন্ত এখানে স্টপ করে দিব, আর এই জায়গায় একটা ডট চিহ্ন দিব। তাহলে এবার আমার আসছে 0.39, এটা আছে দশমিকে, এটা থেকে আমরা যদি অক্টালে যাই মানটা হয়ে যাবে দেখতে কিরকম 0.30753, এটার পর এটা যেহেতু চলতেই থাকে তাহলে এরকম ডট ডট দিব। এটা দশমিকের পর কি আসবে না, কখনোই 0 আসবে না, কারণ একই সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এটা আমরা কোথায় নিয়ে গেছি, অক্টালে নিয়ে গেছি, এইটাই হবে আমাদের আনসার। না, দুইটা মিলে আনসার লিখি, এটা একটু মুছে ফেলি। তাহলে এদিকে ছিল 8 to 5.39 ডেসিমেল, এর অক্টাল ইকুইভ্যালেন্ট মান হচ্ছে, পূর্ণ সংখ্যায় ছিল 1471 পয়েন্ট, দশমিক সংখ্যায় আছে 30753 ডট 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 ডট, এটা হচ্ছে আমাদের অক্টাল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করার পালা। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করার বেলায় নিয়ম একদম হুবহু আগের মতোই করব। ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো ডেসিমাল টু হেক্সাডেসিমাল করার জন্য আমরা একটা সংখ্যা লিখে ফেলি, 436.32। এটা ডেসিমালে আছে, এটাকে আমাকে 16 বেস বা হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। তো আগের মতোই পূর্ণ সংখ্যাটাকে আগে নিয়ে আসবো, এখানে লিখতে পারো, আর আমরা অবশ্যই এটা রাফ করবো 436। বেস যেহেতু 16 এ যেতে হবে, তাহলে অবশ্যই এখানে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আসতেছে 436 ডিভাইডেড বাই 16, তাহলে আসতেছে 27.25। তাহলে এটা বাদ দিব, যখনই বাদ দিই তখন 27 কে আবার 16 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 27 ইন্টু 16, তাহলে 432। তাহলে এখানে কত থাকতেছে অবশিষ্ট 4। তাহলে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 27 আসে, অবশিষ্ট মান আসে 4, 27। পুনরায় যাব 16, তোমরা জানো যে 16 দিয়ে একের বেশি কখনো দুইবারে যাবে না, 16.32 হয়ে যায়, তাহলে এখানে একবারই যাবে। তাহলে বিয়োগ করে থাকতেছে কত, এখানে 1, আর এখানে থাকতেছে কত 1। এখানে 27 কে আমরা 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি
1 আর তার অবশিষ্ট মান কিন্তু কত আসছে বলো 11। এরপর আসছে আবার 1 যেহেতু 16 থেকে ছোট, ভাজ্য ছোট হলে 0 বাদ দিয়ে অঙ্ক শেষ করতে হয়, 0 বাদ দিলাম। তাহলে এখানে 16 দিয়ে ভাগ করলে আসে 0, 0 এর অবশিষ্ট মান 1। এখন তোমাদেরকে আমি নাম্বার সিস্টেম 1 এবং 2 এই দুটো পার্টে যে হেক্সাডেসিমেলের স্থান ছিল সেখানে তোমরা দেখে থাকছো যে 10 এর জায়গাটা কে দখল করে রাখে a, 11তম জায়গাটা b, 12তম জায়গাটা c, 13তম জায়গাটা d, 14তম জায়গাটা e এবং 15তম জায়গাটা কার দখল হয়ে থাকে f এর দখলে থাকে। তো এই কারণে এটা যেহেতু এই 11টা কার জায়গা, 11টা ছিল হচ্ছে তোমার, এটা যখন তোমার ইয়াতে ছিল তোমার ডেসিমালে যখন ছিল তখন সেটা এই 11টার অবস্থানটা তোমার হেক্সাডেসিমালে কত হয় b হয়। এই কারণে 11 না লিখে আমাকে কত লিখতে হবে বলো b লিখতে হবে এবং এটাকে উপর নিচ থেকে উপর পর্যন্ত সাজায় লিখতে হবে আগের নিয়মে। তাহলে আমরা 436 ডেসিমেল এর হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হবে কত 1b4। এটা আসছে আমার হেক্সাডেসিমাল। কোনো অবস্থাতেই 11 লেখা যাবে না, কারণ 11টা হেক্সাডেসিমালে অনেক দূরের মান। হ্যাঁ, এ বি সি ডি ই এফ শেষ হবে, এফ এর পর 10 শুরু হবে, তারপরে গিয়ে 11। ওই 11 হচ্ছে হেক্সাডেসিমালে 11 আর এই 11 হচ্ছে কি বলো ডেসিমেলে 11টা। ডেসিমেলে 11 হেক্সাডেসিমালে গিয়ে কি হয়ে যায় বি হয়ে যায়। এই জন্য এখানে কি লিখতে হবে বলো তোমাকে বি লিখতে হবে, কখনো 11 লেখা যাবে না। তো এটা আসলো আমাদের পূর্ণ সংখ্যার রেজাল্ট। পূর্ণ সংখ্যার রেজাল্টটা আমরা যে লিখে রাখি 1b4। এবার দশমিক সংখ্যা যাই। দশমিক সংখ্যা 0.32, যেহেতু বেস 16 এ যাবো আমরা 16 দিয়ে গুণ করবো। তাহলে 0.32 into 16, 5.12, 0.12 into 16, 0.12 into 16, 1.92, 0.92 into 16, 0.92 into 16, 14.72, 0.72 into 16, 0.72 into 16, 11.52, 0.52 into 16, 52 into 16, 8.32, 0.32 into 16, 5.12। তোমরা দেখছো যে আগেও 5 ছিল, এখনো কিন্তু 5 কি আসছে রিপিট আসছে, তার মানে এটা শেষ নাই, শেষ। তাহলে 14 এই জায়গাটা রিপ্লেস হবে ই দিয়ে, আর 11 হেক্সাডেসিমালে রিপ্লেস হবে বি দিয়ে। এখন এটাকে উপর থেকে নিচের দিকে সাজালে আসতেছে। এটা কত ছিল 0.32 ডেসিমেল এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল মান হবে 5 1, সামনে পয়েন্টটা দিবা, 14 না হয়ে হবে ই, 11 না হয়ে আসবে বি, তারপরে 8, তারপরে 5। যেহেতু 5 রিপিট আসছে তাই আমরা এটা সামনের দিকে যাব না, এদিকে কখনোই দশমিকের পর শূন্য আসবে না। তাহলে বাকিটা ডট ডট দিয়ে লিখবো। এটা আমরা হেক্সাডেসিমালে পরিণত করছি। এখন আমরা দুটো মিলে রেজাল্ট লিখবো। আমি সেটটা মুছে দিই। দুটো মিলে রেজাল্ট লেখার বেলায় এটা আসতেছে কত, ম্যাথটা ছিল কততে
436.32, এটা ছিল 10, এটা থেকে মান পাচ্ছিলাম কত 1 B4 পয়েন্টের প্রসেসে 5 1 E B85, তারপর ডট দিয়ে এখানে 16, এটা হবে আনসার। আশা করি হেক্সাডেসিমাল সিস্টেম তোমরা বুঝতে পারছো কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল আসতে হবে। এবার আমরা আরেকটা ম্যাথ করব। আমরা আরেকটা ম্যাথ নেই 726.48, এটা ডেসিমালে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তো ঠিক আগের মতোই এখানে 7 to 6 অবশ্যই 16 দিয়ে ভাগ করতে হবে। একবারে ভাগ করার পদ্ধতি তোমাদেরকে আমি শিখাইছি। ভেঙে ভেঙে ভাগ করতে গেলে ভাগফল লম্বা হয়ে যায়, তাহলে সরাসরি 7 to 6 ডিভাইডেড বাই 16, তাহলে 45 পয়েন্ট সামথিং আসতেছে। আমরা এখানে দিয়ে নিব শুধুমাত্র 45। তো 45 যদি নিই তাহলে 16 ইন্টু 45 720, এখানে আসতেছে 6, তাহলে ভাগফল 45 অবশিষ্ট থাকতেছে 6। এখন 45 কে ভাগ করব 16 দিয়ে, 380 এর বেশি হয় 17 আসবে। তাহলে এখানে আসতেছে কত 5 থেকে 2 3, এখানে আসতেছে 1 13 2 অবশিষ্ট 13। এবার আমরা 2 কে ভাগ করব। 2 যেহেতু ছোট তাহলে 0 বাদ দিতে হবে, আগের নিয়মে একদম। যখনই এটা ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যায় 0 বাদ দিতে হয়, 0 দিয়ে ম্যাথটা শেষ করতে হয়। তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, 0 এর অবশিষ্ট মান আসতেছে 2। এটাকে আমরা নিচ থেকে উপরে যাব, তাহলে এটা কত আসতেছে 726, এটা ছিল আমার ডেসিমাল মান। এটাকে যখন আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি তখন আসতেছে 2, এই 13টা রিপ্লেস করতে হবে কি দিয়ে d দিয়ে, তাহলে 2d এখানে আসতেছে কত 6, এটা বেস 16। এটা একটা অঙ্ক পূর্ণ মানের জন্য। এখন আমরা চলে যাব দশমিক মানের জন্য। দশমিকের মান কত আছে 0.48। তাহলে 0.48 আগের মতোই আমরা বেস দিয়ে গুণ করব 16 গুণ, তাহলে 0.48 ইন্টু 16 7.68, 0.68 into 16 10.88, 0.88 into 16 14.08, 0.08 into 16 1.28, 0.28 into 16 4.48। আবারও দেখো 0.48 পুনরায় চলে আসছে, তাহলে 16 দিয়ে গুণ করলে প্রথমটাই আসবে 7 আর পয়েন্ট কত আসবে 68। এই 7 আগেও ছিল আবার রিপিট আসছে, তার মানে এটার সমাধান নেই, অর্থাৎ পয়েন্টের পর কখনো 0 হবে না। না হলে রিপিট আসা পর্যন্তই তোমরা অপেক্ষা করবা, আসলে এখানে আমরা শেষ করবো। এখন এটা আনসার লেখার পালা। 0.48 ডেসিমেলের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল পয়েন্ট দিব, দিয়ে 7 এই জায়গাগুলো রিপ্লেস করে দিতে হবে। 10 রিপ্লেস হবে a দিয়ে, 14 রিপ্লেস হবে e দিয়ে, তাহলে কত আসছে 7 a e 1 4 7 ডট 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 16। এবার ওই পূর্ণ সংখ্যার রেজাল্টটা আর
ইয়ার রেজাল্টটা দশমিক সংখ্যার রেজাল্টটা আমরা একসঙ্গে লিখবো। তো পূর্ণ সংখ্যা থেকে আসছিল 2d6, পয়েন্টের পর 48 থেকে আসছে 7a e 147 এটা হবে आंसर। তো এভাবে আমরা তিনটা কনভার্সন জানতে পারলাম, যেটা ডেসিমাল সিস্টেম আমাদের যেটা জানা সংখ্যা পদ্ধতি ডেসিমাল যেটা আমরা ব্যবহার করে থাকি, সেটা থেকে আমরা তিনটা অজানা পদ্ধতি অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালে কীভাবে যেতে হবে সেটা আমরা শিখলাম। মোট তিনটা কনভার্সন 12টার ভিতর। আর ক্লাসটা আজকে আর বড় করতে চাচ্ছি না। আর যদি তোমাদের নাম্বার সিস্টেম নিয়ে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাতে পারো, নাম্বার দিয়ে এসে ফোন করে জানতে পারো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে পূর্বের ক্লাসগুলো তো দেখবেই, এছাড়া পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। তো আমরা নাম্বার সিস্টেম পার্ট 4-এ পরবর্তী কনভার্সনগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।